সেপ্টেম্বরের ২১ তারিখ ইউকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার স্টেট অফ প্যালেস্টাইনকে ফর্মালি রেকগনাইজ করার ঘোষণা দেন লাইভ টেলিভিশনে। আর ঠিক তার পরদিন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের সভায় ফিলিস্তিনকে সরাসরি স্বীকৃতি দেন। এর সাথে সাথেই কানাডা, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, বেলজিয়াম, পর্তুগাল আর আরও অনেকগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও ইসরায়েলের এক্সট্রিমিস্ট মিনিস্টারদের ওপর স্যাংশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তারা ইসরায়েলের সাথে থাকা ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট সাসপেন্ড করার কথাও বলেছে। ইউরোপের মাল্টিপল কান্ট্রিতে কিন্তু ফিলিস্তিনের সাপোর্টে এবং ইসরায়েলের এগেনস্টে অসংখ্য মিছিল হচ্ছে। ইউরোপের পাবলিক সেন্টিমেন্ট ঘুরে যাচ্ছে ফিলিস্তিনের দিকে। আর গাজা ইস্যুতে গত কয়েক বছরের মধ্যে সবথেকে ইম্প্যাক্টফুল অ্যাটেনশন নিয়ে এসেছে গ্লোবাল সুমুট ফ্লোটিলা, যাদেরকে ইসরায়েলি ড্রোন অ্যাটাক থেকে বাঁচানোর জন্য স্পেন আর ইতালি তাদের নেভি শিপ পর্যন্ত পাঠাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন কেন হঠাৎ এত বছর পর এসে ইউরোপিয়ান লিডারদের এমন মানবতাবোধ জেগে উঠল কেন? নিজেদের সৃষ্ট রাষ্ট্রের বিরুদ্ধেই নিজেরাই কি এখন তারা দাঁড়াবে? সবকিছুই কেমন যেন টু গুড টু বি ট্রুথ হয়ে যাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা এইগুলা নিয়ে কথা বলবো যে তাদের ইতিহাসে তারা কিভাবে এই রাষ্ট্রটাকে সৃষ্টি করেছিল এবং আজকের দুনিয়াতে এসে কেনই বা তারা তাদেরই সৃষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। বর্তমানে ইসরায়েল নিয়ে কি হচ্ছে এবং ফিউচারে কি হতে পারে সেখানে যাওয়ার আগে আমাদের এই ইসরায়েল রাষ্ট্রটা সৃষ্টির পেছনে ইউরোপের বর্তমান দেশগুলোর কি অবদান ছিল সেই ইতিহাসটা একটু যাওয়া দরকার। ইসরায়েলি বা ইহুদিদের ইতিহাসের দিকে তাকালে আমাদেরকে একেবারে 10th সেঞ্চুরি বিসিইতে চলে যেতে হবে, যখন কেনান শাসন করত ইসরায়েলাইট রাজারা। আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস বলে যে 960 বিসিইতে কিং সোলেমানের আমলে জেরুজালেমে ইহুদিদের টেম্পল ছিল। 586তে সেটা ধ্বংসের পর তারা ব্যাবিলনে পালিয়ে যায়। এরপর 535 খ্রিস্টপূর্বে তারা আবারও ব্যাক আসে এই এলাকায় এবং তারপর রোমানরা 70 খ্রিস্টাব্দে জেরুজালেম ধ্বংস করে। এই যে হিস্টোরিক্যাল ইভেন্টগুলোর কথা বললাম, এইগুলোর বেসিসেই কিন্তু বর্তমানের ইসরায়েলিরা ফিলিস্তিনের মাটি তাদের নিজেদের বলে দাবি করে। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার কি জানেন? ইসরায়েলিরা প্রায় সারাদিনই আরব এবং মুসলিমদের নিয়ে বিচার দেয়, তাদের নাকি মুসলিমরাই অত্যাচার করেছে এবং মেরেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, পৃথিবীর বাকি সব জাতির চেয়ে মুসলিমরাই ইসরায়েলিদের সাথে সবচেয়ে ভালো আচরণ করে এসেছিল। নিজেদের অধিকারে হাত দেওয়ার আগ পর্যন্ত মুসলিমরা ওদের সাথে কোনো ধরনের গ্যাঞ্জামেই যায় নাই। যেখানে তাদের প্রিয় ইউরোপিয়ানরাই কি করেছিল সেটার একটা লিস্ট দিয়েই চলেন। আপনারা জানেন, ইউরোপীয় বা পশ্চিমা মেজরিটি হচ্ছে খ্রিস্টান, আর খ্রিস্টানদের কাছে ইহুদিরা হচ্ছে তাদের যিশুর খুনি, সাথে কিডন্যাপার এবং ব্লাড ম্যাজিশিয়ান। তো কোথাওই তারা খুব বেশি দিন থাকতে পারত না। মধ্যযুগ বা মিডিল এজ শেষ হতে হতেই ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, বেলজিয়াম, হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, রাশিয়া, লিথুয়ানিয়া, বোহেমিয়া, এই সব অঞ্চল থেকেই জিউদেরকে বের করে দেওয়া হচ্ছিল। 11 থেকে 19 সেঞ্চুরির মধ্যে অলমোস্ট 30 বার বিভিন্ন দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ ছড়ানোর দায়ের জন্য তাদেরকে দায়ী করা হয়। সাথে সন্ত্রাস আর রাহাজানি সহ অশ্লীল কার্যকলাপ আর মাদক ব্যবসার পেছনেও জিউদের দোষ দেওয়া হয়। এমনকি জার্মানিতে 1096 সালে প্রায় 5000 জন জিউকে হত্যা করা হয়। আর 1290-এ কিং এডওয়ার্ড আদেশ জারি করেন ইংল্যান্ড থেকে সব জিউকে বের করে দেওয়ার জন্য। আর এই আইনের পর প্রায় 200 বছর ইংল্যান্ডের মধ্যে জিউদের ওপর অবর্ণনীয় অত্যাচার চলে। 1321-এ ফ্রান্সে প্রায় 5000 জিউ হত্যা করা হয় এই সন্দেহে যে তারা পানির কুয়ায় নাকি বিষ মিশিয়ে দিচ্ছিল। আর 1391-এ স্পেনে প্রায় 10,000 জিউকে হত্যা করা হয় সেই সময়ের স্প্যানিশ ইকুইজিশনের হেড ফাদার থমাস দি টর্কেমাদার আদেশে। একই সময়ে কিং ফার্ডিন্যান্ড অ্যান্ড কুইন ইজাবেলার আদেশে স্পেন থেকে প্রায় 2 লাখ জিউকে বের করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ মারা যায় সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ থেকে নর্দার্ন আফ্রিকাতে আসতে গিয়ে। আর ঠিক তারপর থেকেই তারা আবারও আস্তে আস্তে ফিরে আসতে শুরু করে বর্তমানের মিডল ইস্টে। এবং সেই সময় কিন্তু এই মিডল ইস্টই 1000 বছর ধরে প্রথমবারের মতো ইহুদিদের থাকার মতো জায়গা করে দেয়। এমনকি তারা জমি জামা কেনার এবং নিজেরা নিজেদের ব্যবসা করার অনুমতিও পায় এই সময় মধ্যপ্রাচ্যে এসে। এই তো গেল ইহুদিদের কথা।
এবার আমরা ফিলিস্তিনের দিকে তাকাই চলেন। মানব সভ্যতার লিখিত ইতিহাসে যত পেছনেই আমরা যাই না কেন, ফিলিস্তিন নামটা ঘুরে ফিরে আসেই। অ্যাব্রাহামিক রিলিজিয়নে অজস্র নবী রাসূল জন্মসূত্রে অথবা তাদের জীবনে একবার হলেও এই ফিলিস্তিনের মাটির উপর দিয়ে হেঁটে গিয়েছেন। ধর্মীয় গুরুত্বের বাইরেও জিওগ্রাফিক্যাল লোকেশনে এই রিজিয়ন অটোমান এম্পায়ারের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট ছিল। জেরুজালেম, এককালের হাজিয়া সোফিয়া আর মসজিদ আল আকসা প্রায় সব অ্যাব্রাহামিক রিলিজিয়নেরই সব থেকে বড় সিম্বলগুলোর মধ্যেই পড়ে। অ্যান্ড এই ফিলিস্তিন রিজিয়নটাই ছিল এশিয়া, ইউরোপ আর আফ্রিকার মিটিং পয়েন্ট। এপিক অফ গিলগামেশের অ্যাসিরিয়ান এম্পায়ার থেকে বর্তমানে এই কিছুদিন আগের অটোমান যেই ক্ষমতায় এসেছে তাদের পয়েন্ট অফ পাওয়ার হয়েছে এই এলাকাটাতেই। ক্রুসেডের সময় প্রায় 100 বছর ধরে মুসলিম আর খ্রিস্টানদের যুদ্ধে ধ্বংসপ্রায় হয়েই পড়েছিল এই এলাকাটা। আর ক্রুসেডের পরবর্তী সময়ে 1517তে অটোমানরা ফুল কন্ট্রোল নিয়ে নিলে কিছুদিনের জন্যই শান্তি ফিরে আসে ফিলিস্তিনে। সুলতান সুলেমানের আন্ডারেই ফিলিস্তিন অটোমানদের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেড হাবে পরিণত হয়। আর একই সাথে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ইহুদিরা এখানে জড়ো হতে থাকে। কিন্তু 18th সেঞ্চুরি থেকে অটোমান সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে থাকলে সেটার প্রভাব ফিলিস্তিনেও পড়তে থাকে। এর ওপর সেই সময়ের কাছাকাছি রাইন নদের দিক থেকে প্রায় 1500 আসকেনাজি জিউ মাইগ্রেট করে আসে এই এলাকাটাতে, সাথে পোল্যান্ড আর লিথুয়ানিয়া থেকেও এই অঞ্চলে জিউরা আসতে থাকে। আর এই অতিরিক্ত মাইগ্রেশনের কারণেই জেরুজালেম আস্তে আস্তে প্রচন্ড নোংরা এবং ঘিঞ্জি একটা অঞ্চলে পরিণত হতে থাকে। আর এরপর অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকলে সেখান থেকে কিন্তু ইজিপশিয়ানরা আলাদা হয়ে যায়, অর্থাৎ ইজিপ্ট অটোমান সাম্রাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীনতা পায়। এই সময়ের মধ্যেই 1831-এ ইজিপশিয়ান আপরাইজিংয়ে ফিলিস্তিন কিন্তু অটোমানদের থেকে ইজিপ্টের হাতেও চলে যায় অল্প কিছু সময়ের জন্য। আর সেখান থেকে 1840-এ সেটা আবারও অটোমানদের হাতেই আসে। এই সময়ে মোজেস মন্টেফিওরে নামে এক ব্রিটিশ ইহুদি, যে কুইন ভিক্টোরিয়া লন্ডনের শেরিফ ছিলেন, তিনি জেরুজালেমে ইহুদিদের কষ্ট দেখে শহরের ওয়ালের বাইরে একটা পুরো আলাদা সেটেলমেন্ট বানানোর সিদ্ধান্ত নেন শুধুমাত্র ইহুদিদের জন্য। আর তার এই কাজে ফান্ডিং দিয়ে সাহায্য করেন আমেরিকান নিউ অরল্যান্ড জিউ জুডা তোরো। 1860 সালে কমপ্লিট হওয়া মিশকেনট শানানিম নামের এই স্ট্যাবলিশমেন্ট ছিল জিউদের বসানো মডার্ন ওয়ার্ল্ডের একেবারে প্রথম সেটেলমেন্ট। এই সেটেলমেন্ট এস্টাবলিশমেন্টের সাকসেস থেকেই কিন্তু অনুপ্রাণিত হয় দুনিয়াব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন ধনী ইহুদিরা। অর্থবিত্তের মালিক জিউরা সমানে এবার সেটেলমেন্ট স্পন্সর করা শুরু করে। 1864-তে মিয়া শেয়ারিম, এরপর মিসকেনট ইসরায়েল, ওহেল মোসে, মাস্কেরাত মোসে এবং এই ধরনের আরও অনেক সেটেলমেন্টগুলোই দাঁড়াতে থাকে বর্তমানের ফিলিস্তিন অঞ্চলে, স্পেসিফিকভাবে জেরুজালেমের আশেপাশে। অ্যান্ড এই সেটেলমেন্টগুলোই নিয়ে আসে ইউরোপ থেকে দ্য ফার্স্ট আলিয়া, বা যাকে বলা হচ্ছে ফার্স্ট ওয়েভ অফ ইমিগ্রেশন। অর্থাৎ বুঝতে পারছেন, সারা দুনিয়া থেকে বিভিন্ন জায়গায় এতদিন ধরে যারা অর্থবিত্তের মালিক যেসব ইহুদিরা আছে তারা এই অঞ্চলে বিভিন্ন ছোটখাটো সেটেলমেন্ট বানানোর জন্য স্পন্সর করা শুরু করে। এখন পর্যন্ত যেই সেটেলমেন্টগুলোর কথা বললাম তার অধিকাংশই কিন্তু এমন এমন জায়গাতে বানানো হচ্ছিল যেইগুলো আসলে ফাঁকা পড়ে আছে, অর্থাৎ তারা তেমন কোনো বাধার এই কারণে শিকার হয় নাই। আর এরপরে কিন্তু ওয়ার্ল্ডে একটা মেজর ইভেন্ট ঘটে, প্রথম বিশ্বযুদ্ধ। আর তারপরেই তাদের সেটেলমেন্টের ধরনেরও চেঞ্জ আসা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হয়। 1919 থেকে লিগ অফ নেশনস ব্রিটিশদের দায়িত্ব দেয় ফিলিস্তিন শাসনের জন্য। কিন্তু ঘাপলা লাগে অন্য একটা জায়গায়। ব্রিটিশরা কিংডম অফ হেজাজের রুলার শরীফ হুসাইন বিন আলীকে প্রমিস করেছিল যে আরব সাপোর্টের বিনিময়ে দামাস্কাস, সিরিয়া আর ফিলিস্তিনের এলাকা তারা একত্রিত করে একটা গ্র্যান্ড আরব এম্পায়ার গঠন করে সেটা তাকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছেন, ব্রিটিশরা আরবদের কিন্তু এই লোভটা দিয়েই মূলত তাদেরকে অটোমানদের এগেইনস্টে দাঁড় করিয়েছিল। কিন্তু একই সাথে ব্রিটিশদের আসলে যে কোনোভাবে বিশ্বাস করা উচিত না তখন পর্যন্ত হয়তো দুনিয়ার মানুষ এটা বোঝে নাই, আরবীয়রাও সেটা বোঝে নাই। একদিকে ব্রিটিশরা যেমন আরবদের সাথে ডিল করেছে একই ল্যান্ড নিয়ে, আর অন্যদিকে ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা মিলেও আবার সেই একই ল্যান্ডই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্যও কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট করে রাখে, যেটার নাম বিখ্যাত সাইক্স-পিকোট অ্যাগ্রিমেন্ট। এই অ্যাগ্রিমেন্টেই শরীফ হুসাইনকে যেই এরিয়া দেওয়ার কথা ছিল সেই এরিয়াটাই তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে বলে রাজি হয় তারা, যেখানে ব্রিটেন কন্ট্রোল করবে ফিলিস্তিন আর ইরাকের অয়েল ফিল্ডগুলো, আর অন্যদিকে ফ্রান্স পাবে সিরিয়া এবং লেবানন। ব্রিটেন আরব লিডারদের স্বপ্ন দেখিয়েছিল যে অটোমান এম্পায়ার ভেঙে গেলে সেখানে ল্যান্ডগুলো আরব লিডারদের মধ্যেই ভাগ করে দেওয়া হবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ছিল এই মিডল ইস্টে ফ্রেঞ্চ আর ব্রিটিশ আউটপোস্ট বসানো।
অ্যান্ড এই স্কিম ফাঁস হয়ে যাওয়ার পর আরবের মানুষজন এটাকে তাদের শরীফ হুসাইনের সাথে গাদ্দারি হিসেবেই দেখে। আর সাথে সাথে এটাও বোঝা হয়ে যায় যে এর পেছনে ইহুদিরাই আসল গেমটা খেলছে। এর প্রায় কয়েক দশক আগে 1895 সালে থিওডর হেজেল একটা পেপার পাবলিশ করেন, যেখানে তিনি অ্যান্টাই সেমিটিক থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেছিলেন একটা ইহুদি হোমল্যান্ড। আর তার সেই পেপারের উপর ভিত্তি করে কিন্তু ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস গঠন করা হয়, যারা প্রায় প্রতি বছর বেসেলে মিটিং করত। আর এই মিটিংয়ের উদ্দেশ্যই ছিল জিউদের জন্য একটা হোমল্যান্ড খুঁজে বের করা, আর তার জন্য গঠন করা হয় জিউইশ ন্যাশনাল ফান্ড। স্বাভাবিকভাবেই সারা দুনিয়াতে থাকা বিভিন্ন ধনী জিউরা এই ফান্ডে ডোনেট করতে থাকে, আর এই ফান্ডে আসা অর্থ দিয়েই জিউদের জন্য বিভিন্ন জায়গায় জমি কেনা, সেটেলমেন্ট বানানো, এইসব কিছুর কাজ করা হতো। কিন্তু একটু আগেই যেটা বললাম, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কিন্তু এই কাজগুলো একেবারে সরাসরি লাইমলাইটে আসে নাই তেমন। অর্থাৎ অনেকেই হয়তো জানতো যে এই জিনিসটা যে এতটা বড় আকার ধারণ করবে সেটা ওয়ার্ল্ডের মানুষজন তখনও রিয়েলাইজ করতে পারেনি। আর বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেনই এই দায়িত্বটা নেয়। তারা মিডল ইস্টে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিজেদের জন্যই সুবিধাজনক ভেবেছিল। ব্রিটেনের ফরেন সেক্রেটারি লর্ড বালফোর এই সময় রথচাইল্ডের কাছে একটা চিঠি লেখেন, যেখানে বলা হয় যে ফিলিস্তিনে জিউদের হোমল্যান্ড প্রতিষ্ঠা হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্টের কাছে একটা লাভজনক ভেঞ্চার হিসেবেই বিবেচিত, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এই হোমল্যান্ড প্রতিষ্ঠায় সাহায্য করতে। কিন্তু একই সাথে কোনো অবস্থাতেই যেন নন জিউইশ কমিউনিটির সিভিল অ্যান্ড রিলিজিয়াস রাইটস নষ্ট না হয়। রথচাইল্ড কিন্তু সেই সময় ব্রিটিশ জিউইশ কমিউনিটির বোর্ড অফ ডেপুটির মেম্বার। আর জায়নিস্টরা এই বেলফোর ডিক্লারেশনকে বেসিক্যালি ব্রিটেন থেকে গ্রিন সিগন্যাল হিসেবে নেয়। একদিকে আরবরা এক্সপেক্ট করছে ব্রিটিশরা তাদের এম্পায়ার বানিয়ে দিবে, অন্যদিকে জিউরা জানে ব্রিটিশরা তাদের হোমল্যান্ড এনে দিবে। যখন এই প্ল্যান প্রকাশ পায় তখন জায়গায় জায়গায় অ্যান্টাই সেমেটিক মাথাচড়া দিয়ে ওঠে। সেখান থেকেই নিজেদের বাঁচানোর জন্য জিউরা গঠন করে একটা ডিফেন্স ফোর্স, যেটা নাম হাজেনা। আর এই ডিফেন্স ফোর্সকেই আবার ট্রেনিং দেয় ব্রিটিশরাই। জিউইশ এজেন্সি নামের একটা সেমি ফর্মাল সরকারও গঠন করা হয়। 1936-এ ব্রিটিশ হাই কমিশনার পিল কমিশন গঠন করে, আর এই কমিশন প্রস্তাব করে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে এর এক ভাগ জিউদের হোমল্যান্ড, বাকিটা ফিলিস্তিন এবং আরবদের বাকি যেই ল্যান্ড যেগুলো ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে সেগুলো ট্রান্স জর্ডানের রাজা কিং আবদুল্লাহ, যিনি শরীফ হুসাইনের ছেলে, তার কাছে দিয়ে দেওয়া হবে। শরীফ হুসাইন ছিলেন ডিরেক্ট ডিসেন্ডেন্ট অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার প্রাপ্য সাম্রাজ্য থেকে ইসরায়েলের জন্ম দেওয়াটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত দেয়। আর এদিকে সেই সময় কিন্তু নাৎসি জার্মানি অলরেডি অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়া দখল করে ফেলেছে। ব্রিটেন বুঝতে পারে যে আরবের সাপোর্ট তাদের লাগবেই। তো 1939-এ তারা প্রকাশ করে হোয়াইট পেপার নামের একটা প্রস্তাবনা, যেখানে তারা বলে যে জিউইশ হোমল্যান্ড এক্সিস্ট করে, এর কোনো পরিবর্তনই হবে না। প্রায় ৭৫,০০০ নতুন জিউকে যুক্ত করা হবে এই হোমল্যান্ডের সাথে। সেখানে এটাও বলা হয় 1944-এর পর এখানে নতুন কোনো মাইগ্রেন্ট জিউকে অ্যাড করা হবে না, আর পুরো ফিলিস্তিনকে নিয়েই একটা আরব স্টেটও বানানো হবে। স্বাভাবিকভাবে জিউইশ এজেন্সি আবার এটার ব্যাপক বিরোধিতা করেছিল, কারণ তাদের পক্ষে থাকা ব্রিটিশরাই আবার তো তাদের পক্ষেও থাকছে না এটা বলতে গেলে, কারণ তাদের পুরোপুরি স্বার্থ তো আসলে হাসিল হচ্ছে না। আর এখানেই আরো একটা বড় ঘাপলা আছে। এই সময়ে একটা অদ্ভুত সিনারিও হাজির হয়। এবার সমুদ্রে জাহাজ ভর্তি জার্মানি থেকে পালিয়ে আসছে জিউরা, আর ব্রিটিশ নেভি তাদেরকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু সেই একই সময়ে উল্টা মানবতা দেখিয়ে ফিলিস্তিনের মানুষজন তাদের গ্রহণ করেছিল। আর এই মানবতাই যে পরবর্তী প্রায় ৮০ বছর বিশ্বের সব আইন কানুন আর মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, সেটা হয়তোবা তারা তখন জানতো না। তবে সেই সময়ে ফিলিস্তিনে অবস্থান করা জিউরা বুঝতে পারে ব্রিটেন থাকলে এই হোয়াইট পেপার পলিসি থাকবে। সো তাদের সেই ডিফেন্স ফোর্স সিদ্ধান্ত নেয় ব্রিটিশদেরকে এবার হটাতে হবে। অর্থাৎ ক্লাসিক ইসরায়েলি ট্যাকটিস, ইসরায়েল জন্ম হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে। একজনের সাহায্য নিয়ে তারা যেই অঞ্চলে এসে দখল করলো, দখল এখনো করে নাই, মাইগ্রেট করলো, যার হেল্প নিয়ে এবার তাকে সরাতে হবে, যাতে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো এই জায়গাটায় অত্যাচার চালাতে পারে এবং আস্তে আস্তে পাওয়ার নিজেদের হাতে নিতে পারে। তারা এবার স্টার্ন এবং ইরগুন গ্যাং নামে দুই ভাগ হয়ে ব্রিটিশ তাড়ানোর প্ল্যান শুরু করে। অ্যান্ড এইদিকে রথচাইল্ড ফ্যামিলি ব্রিটিশ পার্লামেন্টকেও প্রেসার দিতে থাকে। যদিও এটার প্রমাণ নাই, কিন্তু 1947-এর 17 ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনসের সভায় ইংল্যান্ড যেটা করে সেটা থেকে এমন কিছু অনুমান করা কঠিন কিছু না। তারা হঠাৎ করে ঘোষণা দেয় যে বেলফোর ডিক্লারেশন এবং প্যালেস্টিনিয়ান ম্যান্ডেট বাতিল হয়ে যাবে। তারা আহ্বান জানায় জেনারেল কাউন্সিলকে ফিলিস্তিনের ফিউচার নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ব্রিটিশরা এক্সপেক্ট করছিল জেনারেল কাউন্সিল 2 স্টেট সলিউশনে যাবে না, এতে করে এই রিজনে ব্রিটিশ কন্ট্রোল হয়তোবা আরও স্ট্রং হবে।
কিন্তু এতদিনে আমেরিকা গ্লোবাল পাওয়ার গেমে চলে এসেছে, আর ব্রিটিশরা ততদিনে আর ডমিনেট পাওয়ার না। আমেরিকার ভোট পাওয়া মানে আমেরিকার সাথে জেনারেল কাউন্সিলের আমেরিকার কন্টিনেন্টের বাকি দেশগুলো ভোট সেদিকেই যাবে, আর এর সাথে আরব লিডাররা অবশ্যই চাবে না যে ফিলিস্তিন ভাঙুক। সো সোভিয়েতরাও হয়তো ব্রিটেনকেই ফলো করবে। কিন্তু একদম লাস্ট মোমেন্টে আমেরিকা জানায় যে তারা পার্টিশন চায় অ্যান্ড ব্রিটেনের এটাতে বাধা দেওয়া উচিত না। সেই সময় কিন্তু ব্রিটেন আমেরিকা থেকে হিউজ একটা এইডের অপেক্ষায় ছিল পুনর্গঠনের জন্য। সেটা না আসলে তারা বিপদে পড়ে যাবে। এটা বুঝতে পেরেই হেনরি ট্রুম্যান সোভিয়েতদেরকেও জানায় যে ব্রিটেনকে সরানোর এই সুযোগ। অন এ ভেরি রেয়ার ইভেন্ট আমেরিকা আর সোভিয়েত একসাথে হয়ে ভোট করে ফিলিস্তিনকে ভাগ করার জন্য। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ব্রিটিশরা বুঝতে পারে যে তাদের এম্পায়ারের সূর্য এখন অস্ত যাচ্ছে। ভোটের সাথে সাথেই ডেভিড বেন গুরিয়ান তাদের জিউস এজেন্সিকে প্রফেশনাল ন্যাশনাল কাউন্সিলে রূপান্তরিত করেন। 1948-এর 14 মে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার 24 ঘন্টা আগেই ডেভিড বেন গুরিয়ান স্টেট অফ ইসরায়েলের জন্ম ও স্বাধীনতা ঘোষণা করেন। আর তারপর দিনই আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আর সে সময় থেকেই ইসরায়েল শুরু করে যুদ্ধের প্রিপারেশন। অর্থাৎ বুঝতে পারছেন, এতদিন ধরে গুটিবাজি করে আসা ব্রিটেনদের বিরুদ্ধেই এবার একটা বড়সড় গুটিবাজি হয়ে গিয়েছে। রাজনৈতিক চালে ব্রিটেনরা ভাবছিল যে এই অঞ্চল হয়তো তারাই দখল করে রেখে দিতে পারবে, কিন্তু অন্যদিকে আমেরিকা সোভিয়েতরাই তাদের এগেনস্টে গিয়ে ভোট দিয়ে এই অঞ্চলে ইসরায়েল নামের একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে দেয়। ইউনাইটেড নেশনস থেকে বলা হয় আরব আর জিউসকে ভাগ করার সময় যেন আগের প্যাটার্ন মানা হয়, যেই প্যাটার্নে ইন্ডিয়া, কানাডা, চেকোস্লোভাকিয়া সহ অজস্র ব্রিটিশ কলোনি রিম্যাপ করা হয়েছিল সেভাবেই। এই প্যাটার্ন মতেই জেরুজালেম আর বেথলেহেমকে ইউএন ম্যান্ডেটের আন্ডারে নিয়ে আসা হয়। কিন্তু এইবার আবার ইসরায়েল দাবি করে যে তাদেরকে দেয়া জায়গাটুকু স্ট্র্যাটেজিক্যালি সার্ভাইভ করার মতো এনাফ না, অ্যান্ড তাদের সমুদ্রে অ্যাক্সেস লাগবে। অর্থাৎ তাও বুঝতে পারছেন, প্রথম দিকে ইসরায়েলকে যেই জায়গাটুকু দেওয়া হয়েছিল সেইটা নিয়েও কিন্তু আসলে খুব বেশি মতবিরোধ হচ্ছিল না। যদিও সেটা নিয়ে আরবরা খুব একটা বেশি খুশি ছিল না, কিন্তু তারপরেও যুদ্ধে যাওয়ার মতো অবস্থা তখনও ছিল না। কিন্তু ইসরায়েলের এতটুকু হলেই হবে না, তাদের পুরা ল্যান্ডই লাগবে, যার প্রথম স্টেপ হিসেবে তারা বলেছিল তাদের সমুদ্রে অ্যাক্সেস লাগবে। আর এইখান থেকেই এর পরবর্তীতে কি কি ঘটনা হয় সেগুলো নিয়ে আমরা অনেক ভিডিওতেই কথা বলেছি। আমার একটা আস্ত প্লেলিস্টই আছে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে, সো সেই দিকে আর না গেলাম। আপনারা যদি এর পরের ঘটনাগুলো জানতে চান, যদিও আমি বিশ্বাস করি আমার এই চ্যানেল যারা দেখেন তারা এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন, তারপরেও চাইলে প্লেলিস্টটা চেক করে আসতে পারেন। আমরা এবার বর্তমান সময়ে আসি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফাস্ট ফরওয়ার্ড টু প্রেজেন্ট টাইম। সবচেয়ে বেশি ইহুদি মেরেছে যারা, তারা এতদিন এই ইহুদিদের সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড, আর যারা ওদের সব থেকে বড় বিপদের টাইমে আশ্রয় দিয়েছিল তাদেরকেই ওরা বর্তমানে হত্যা করছে। কিন্তু কয়েকদিন আগেই ব্রিটেন, এরপর ফ্রান্স, স্পেন, ইতালি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে গিয়েছিল, স্যাংশন দিল, ইভেন নেভি পাঠাচ্ছে সমুদ্রে ফ্লোটিলার জন্য। কিন্তু এখন কেন, এতদিন পরে কেন? মোট দুইটা ফ্যাক্টর আছে এখানে। প্রথমত, ইসরায়েল ফিলিস্তিনে যা যা করেছে সেটা যে কোনো সাধারণ মানুষের চোখেও পৃথিবীর ইতিহাসের জঘন্যতম জেনোসাইডগুলোর একটা। প্রতিদিন ডজন ডজন মানুষ মারা যাচ্ছে, কোনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি ডাক্তারদের উপরও গুলি করা হচ্ছে, বাচ্চাদের মায়ের কোল থেকে নিয়ে খুন করা হচ্ছে। মানুষ এটা দেখেছে অ্যান্ড এর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। গত বছর থেকেই ইউরোপের বিভিন্ন জায়গায় ফার রাইট ফ্যাসিজমের গন্ধ আবারও ছড়াচ্ছে। জার্মানির নেক্সট চ্যান্সেলর মেবি ফার রাইট থেকেই হতে পারে। আর রাশিয়া ইউক্রেন অ্যাটাকে পুরো ইউরোপকেই নাড়িয়ে দিয়েছে। মানুষ এমনিতেই এক্সিস্টিং গভর্নমেন্টের উপর আস্থা রাখতে পারছে না। সো যখন মানুষ কোনো একটা কিছু নিয়ে র্যালি করা শুরু করে, নিজেদের আসন বাঁচাতে হলেও ইউরোপের লিডারদের সেটা শোনা লাগছে। আর এইটাই ছিল খালি চোখে দেখার রিজন, কিন্তু এর ডিপেও আরও একটা কারণ আছে, যেইটা এক্সপ্লেন করা এতটা সিম্পল না, বাট আই উইল ট্রাই। ইসরায়েল একটা ভুল করেছে। তারা কোনো কারণ ছাড়াই কাতারের ক্যাপিটাল দোহায় অ্যাটাক করেছে এই কয়েক সপ্তাহ আগে। এটা তাদের দিক থেকে খুবই বাজে একটা ডিসিশন ছিল। গ্লোবাল পলিটিক্সে ইউরোপিয়ান দেশগুলোর পলিসি মোটামুটি একটাই, যেটা হচ্ছে অ্যান্টি অ্যাগ্রেসর। অ্যান্ড কাতারে অ্যাটাক করে ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে তারা মিডল ইস্টের একমাত্র অ্যাগ্রেসর। প্লাস কাতার হচ্ছে মিডল ইস্টের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস সেন্টার। কাতারে হামলা করেছে মানে সে মিডল ইস্টের যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে, অ্যান্ড সেটা ইউরোপিয়ানদের বিজনেসের জন্যই খুবই বাজে। ইভেন সৌদি আরব, যারা ইসরায়েলের সাথে আস্তে আস্তে নর্মালাইজেশনের দিকে আগাচ্ছিল, তারাই কিন্তু মূলত ব্রিটেন আর ফ্রান্সের ফিলিস্তিনকে স্ট্যাটাস দেওয়ার পেছনে ব্যাকআপও দিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, ইসরায়েল যে একটা থ্রেট, এটা হয়তোবা এখন ইউরোপীয়রা বুঝতে পারছে, হয়তোবা।
হয়তোবা বললাম কারণ পুরোটাই জাস্ট ট্রাম্পের এগেনস্টে একটা পাওয়ার প্লেও হতে পারে। ট্রাম্প ক্ষমতায় এসে জানিয়ে দেয় যে ন্যাটোতে সে অনেক টাকা দেয়, আর এই কারণে ন্যাটোতে হয় তার কথাই শেষ কথা হবে, আর না হলে সে আর কোনো টাকা দেবে না। আর সে জানিয়ে দেয় যে রাশিয়ার এগেনস্টে যুদ্ধে সে ইউরোপকে হেল্প করবে না। এমনকি জেলেন্সকিকে পাবলিকলি হিউমিলিয়েটও করেছিল সেটা নিয়েও কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে কথা বলেছিলাম। অর্থাৎ যেটা বুঝতে পারছেন, এইসব কারণেই কিন্তু ইউরোপিয়ান লিডাররা ট্রাম্পের ওপর মোটামুটি বিরক্তই বলা যায়। এছাড়াও তিনি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড কিনে নেবে এই ধরনের বার্তাও দিয়েছেন। অন্যদিকে গাজায় ক্যাসিনো বসানোর মতো প্ল্যান লাইভ টিভিতেও সে বলেছেন। আর এই কারণেই ইউরোপ বেসিক্যালি ট্রাম্পকে দেখালো যে আমাদের সাথে সমানে সমানে কথা বলতে হবে, না হলে আমরাও জানি কি করা লাগবে। অবশ্য ফ্রান্সের ম্যাক্রন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ফেরার পথেই রাস্তায় আটকে ছিলেন, কারণ ট্রাম্পের গাড়ি বহর সেই দিক দিয়ে যাচ্ছিল। যেই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আশা করি। অর্থাৎ আপনারা হয়তো খেয়াল করেছেনই একটা অদ্ভুত ধরনের পাওয়ার প্লে চলছে ইউরোপ এবং আমেরিকার লিডারদের মধ্যে। আমেরিকার লিডারদের মধ্যে বলতে ট্রাম্প আর ইউরোপের মধ্যে। আর এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াটাও সেই পাওয়ার প্লেরই কিন্তু একটা অংশ হতেই পারে। কিন্তু এখন চিন্তার বিষয় এই সাপোর্টের রিয়াকশন কি আসবে সেইটা। ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস বলেন, 2 স্টেট সলিউশন না মানলে রেজাল্ট হবে 1 স্টেট সলিউশন, যেটা ইসরায়েলি ডমিনেশন আর সাবজুগেশন অফ প্যালেস্টিনিয়ানস। আর এই সব ঘটনার মধ্যে ইসরায়েল স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষেপা। তারা এই রেকগনিশন দেওয়াটা হামাসের 2023-এর অ্যাটাকের একটা রিওয়ার্ড হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ বুঝতে পারছেন নেতানিয়াহু সেন্টি খেয়েছে ইউরোপিয়ানদের ওপর। কিছু ইসরায়েলি মিনিস্টার নাকি এক্সপেক্ট করছিল ইউরোপ ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশনেও সাপোর্ট দিবে, যাতে করে ফিলিস্তিন এই রিজিয়ন থেকে মুছে যায় এবং তাদের ভাষ্যমতে কনফ্লিক্ট বন্ধ হয়। এদিকে আমেরিকা তো অবশ্যই তার সন্তানতুল্য ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছেই। ইভেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আসতেই দেয় নাই। কিন্তু অন্যদিকে ইউরোপিয়ানদের মতে তাদের কাছে এই স্বীকৃতি দেওয়া ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। গাজায় ইসরায়েল তাদের 3rd আর্মি ডিভিশন নামাতে যাচ্ছে এমন একটা সময় যখন গাজায় আর কোনো শহরই বাকি নাই। এটা ক্লিয়ার যে ইসরায়েলের টার্গেট হামাস না, কারণ যারা একটা জানালা দিয়েও ড্রোন স্ট্রাইক করার মতো প্রিসিশন রাখে তারা যে হামাসের অল্প কয়েকজন লিডারকে খুঁজে বের করতে পারবে না, এটা বিশ্বাসযোগ্য না। আর এই কারণেই ম্যাক্রন আর ইউকের প্রাইম মিনিস্টারের কাজটাই হলো ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের এখনো টাইম আছে। কিন্তু কাহিনী হচ্ছে এই দেশগুলো যে স্বীকৃতি দিল এটা আসলে খুব একটা ম্যাটারও করে না। ইসরায়েল আর ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প এবং আমেরিকা যতদিন তাদের মাথার উপর থেকে হাত সরাচ্ছে না, ততদিন আসলে খুব বেশি কিছু যে হয়ে যাবে এটা এক্সপেক্ট করাই বোকামি। ইনফ্যাক্ট এই ভিডিও রিসার্চ করার টাইম পর্যন্ত ট্রাম্প ইউরোপিয়ান লিডারদের সাথে মিটিংয়ে বসতেই রাজি হয়নি, বরং সে আরব লিডারদের সাথে বসেছে। ম্যাক্রন যে এখন বর্তমানে একটা গ্লোবাল লিডারের রোল নেওয়ার ট্রাই করছে, সেটাকে ব্যাকআপ দেওয়ার মতো ফায়ার পাওয়ার তার আসলেই আছে কিনা এটাও একটা কোয়েশ্চেনের ব্যাপার। অ্যান্ড আফটার এভরিথিং এইটা জাস্ট একটা আই ওয়াশও হতে পারে। পুরো ইউরোপ বছরের পর বছর অপেক্ষা করেছে, ইসরায়েল আস্তে আস্তে পুরো ফিলিস্তিনকে ধ্বংস করেছে। ফ্রান্সই তাদের কাছে অস্ত্র বেচেছে, আর ইউকে তাদের মিলিটারি এইডও দিয়েছে, অনেক সময় সরাসরি সৈন্যও পাঠিয়েছে। আর এত কিছু করার পর এখন এসে যে রেকগনিশন দিল, ফিলিস্তিনি যদি না থাকে তাহলে তাদের সেই রেকগনিশনের ভ্যালুটা আসলে কি? তার উপর আবার অনেকেই এই রেকগনিশনের সাথে কন্ডিশন জুড়িয়ে দিয়েছে, আছে অনেক ফাইন প্রিন্ট। পলিটিক্যাল এই সিনেমায় আসলে শেষমেশ ফিলিস্তিন বাঁচবে কিনা সেইটা এই জায়গায় থেকে আসলে বলা যাচ্ছে না। তবু আসলে আমরা আশা রাখি, আর এই আশার অনেক বড় একটা পার্ট হচ্ছে যেই ফ্লিটটার কথা বললাম শুরুতে, সেইটা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সকল ডিপ্লোমেসি যখন ইসরায়েলের গাজা ব্লকেট খুলতে ব্যর্থ হয়, তখন একদল পাগল একসাথে খাবার দাবার নিয়ে ছোট কয়েকটা বোট নিয়ে রওনা দেয় গাজার দিকে। তারাই নাকি ব্লকেট ভাঙবে। আস্তে আস্তে তাদের সাথে আরও বোট যুক্ত হতে থাকে, আর বর্তমানে প্রায় 50টার বেশি বোট আর কয়েক হাজার অ্যাক্টিভিস্ট নিয়ে গাজার দিকে এগিয়ে চলা এই ফ্লোটিলা ইতিহাসের বিগেস্ট সিভিলিয়ান লেড কনভয়। কিন্তু ইসরায়েলও কিন্তু থেমে নাই, তারা সমানে অ্যারেস্ট করছে আর ড্রোন অ্যাটাকও করেছে। 23 সেপ্টেম্বর রাতে 11টা এক্সপ্লোশনের সাউন্ড আসে এই ফ্লোটিলার দিক থেকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখায় উড়ন্ত কিছু জিনিস বোটে এসে হিট করছে। এটা মাথায় রাখেন, এই ফ্লোটিলা কিন্তু এখনো অবধি ইন্টারন্যাশনাল ওয়াটারেই আছে, অ্যান্ড এটার প্রায় সবাই ইউরোপিয়ান সিটিজেন। আর এই ঘটনার পরই মেইনলি ইউকের বিভিন্ন এমপিরাই সরকারকে রিকোয়েস্ট করা শুরু করে কিছু একটা করার জন্য। ইসরায়েল বলেই দিয়েছে যে তারা ফ্লোটিলাকে গাজায় আসতে দিবে না। তাদের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতমার বেন গেভির ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদেরকে টেরোরিস্ট বলেছেন। রিসেন্টলি ইসরায়েল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ফ্লোটিলার কাজকে জিহাদিস্ট অ্যাক্টিভিটি হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই জিনিসটা এখানে টুইস্ট যে
এই ফ্লোটিলায় থাকা ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে মুসলিম না, এমনকি ফিলিস্তিনি না বা মিডল ইস্টের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তারা কিন্তু খ্রিস্টান, ইউরোপিয়ান সাধারণ নাগরিক। এদের কেউ মরলে ইউরোপের মানুষজন তাদের সরকারকে প্রায় খেয়ে ফেলবে। ইতালি আর স্পেন এই কারণেই তাদের নেভি শিপ পাঠাচ্ছে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু এখানেও কাহিনী আছে। ইতালি অরিজিনালি তাদের নেভাল ফ্রিগেট ভির্জিনিও ফাসান পাঠায়, যেটা পরে অ্যালপিনো ফ্রিগেট দিয়ে রিপ্লেস হয়। ইতালির স্টেটমেন্ট ক্লিয়ার, ওরা কোনো যুদ্ধ করার জন্য ফ্রিগেট পাঠায়নি, ওরা পাঠিয়েছে কোনো ধরনের আকাম হলে যেন রেস্কিউ অপারেশন চালাতে পারে সেইটার জন্য। আর এদিকে স্প্যানিশ ফরেন মিনিস্টার জোসে ম্যানুয়েল আলভারেজ বলেন বেলজিয়াম থেকে তাদের রিকোয়েস্ট করেছে বেলজিয়ান নাগরিকদের প্রোটেকশন দিতে। সেম কনভারসেশন তাদের আয়ারল্যান্ডের সাথেও চলছে। তিনি এইটাও ক্লিয়ার করেন যে এটা কোনো অ্যাক্ট অফ ওয়ার বা প্রভোকেশন না, এটা একটা হিউম্যানিটেরিয়ান মিশন। ইভেন ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারেও কিন্তু ফ্লোটিলার গায়ে কারো আচর কাটার কোনো কথা না। জেনেভা কনভেনশনই সরাসরি এই হিউম্যানিটেরিয়ান এইড ভেসেল এবং ভলেন্টিয়ারদেরকে প্রোটেকশন দেয়। তারা আবার ইউনাইটেড নেশনস কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি এর আন্ডারে প্রোটেকশনও পায়। কিন্তু আপনারা জানেনই ইসরায়েল এই জিনিসগুলোকে কখনোই গুনে নাই, কিন্তু এখন একটু হলেও গুনতে বাধ্য হচ্ছে, কারণ মানুষগুলো মিডল ইস্টের না, মানুষগুলো মুসলিম না, মানুষগুলো ইউরোপিয়ান। আর এইবারও যদি না গনে ইউরোপ হয়তোবা কঠিন কোনো স্টেপ নিলেও নিতে পারে। অ্যান্ড আমাদের মাথায় রাখা উচিত এরা সবাই নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করা দেশ। সো উই ক্যান সে দ্য এন্ড গেম ইজ ভেরি নিয়ার। সো মোটা দাগে এই ছিল ভিডিও। বর্তমান সময়ে কেন আসলে ইউরোপিয়ান বিভিন্ন লিডাররা এই ফিলিস্তিনকে সাপোর্ট দিচ্ছে এবং ফিলিস্তিনকে এত বছর পরে সে রেকগনিশন দিচ্ছে সেটার কারণ আশা করি বোঝাতে পেরেছি। যদিও এটার তলে তলে একটা পলিটিক্যাল মাইন্ড গেমও চলছে, কিন্তু অন্যদিকে আমি যদি একেবারে সাধারণ মানুষজনদের দিকে তাকাই, ইউরোপিয়ান সাধারণ সিটিজেনদের দিকে তাকাই, তাহলে কিন্তু একটা আশার আলো দেখাই যায়। কারণ এই মানুষগুলো জাস্ট মানবতার খাতিরেই কিন্তু ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে। ইভেন আমি যেখানে থাকি এইখানেও বড় বিশাল বিশাল মিছিল হয়েছে গত সপ্তাহতেই। আর মজার ব্যাপার হচ্ছে আমি নিজে এক্সপেক্ট করছিলাম সেই মিছিলগুলোয় বেশিরভাগই হয়তো ইমিগ্রেন্টসরা থাকবে বা ম্যাক্সিমামই হয়তো বা মুসলিম পপুলেশন থাকবে, কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু খুবই অবাক হয়ে খেয়াল করেছি যে এই ধরনের মিছিলগুলোতে ম্যাক্সিমামই আসলে এই ইতালিয়ান নাগরিক, অর্থাৎ হোয়াইট ইউরোপিয়ানস, যারা মেজরিটি খ্রিস্টান এবং মোটামুটি ইয়াং এজের মানুষজনই সেখানে আছে। অর্থাৎ আমরা আমাদের দেশে যেরকম জেন জিদেরই দেখেছি, এখানেও আমি খেয়াল করে সেখানে ম্যাক্সিমাম আমি হাই স্কুল বা কলেজ এই ধরনের মানুষজনদেরকে দেখতে পেরেছি যারা আসলে কিন্তু ইউরোপিয়ান। আর তারা ফিলিস্তিনের সাপোর্টে কথা বলছে, ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করছে জাস্ট মানবতার খাতিরেই। তো সারা দুনিয়াব্যাপী আমরা কিন্তু এই জেন জিদের আমাদের দেশের থেকেই শুরু করে বলেন আর আমাদের এশিয়ার দিকে শুরু করে বলেন, এই জেন জিদের বিভিন্ন ধরনের আন্দোলন দেখতে পেরেছি, যেটা কিন্তু এখন ইউরোপেও দেখা যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারা ফিলিস্তিনকেই সাপোর্ট করছে। আর এত মেজর একটা জেনারেশন যখন ফিলিস্তিনকে সাপোর্ট করছে, তাদের দেশের সরকারের তাদের পক্ষে যে কথা বলা ছাড়া তো আর কোনো উপায় আসলেই নাই। কারণ এখানে তো আর আমাদের দেশের মতো সরকার নাই যারা গায়ের জোরে কাজ করবে, তাদের একটু হলেও জবাবদিহিতা আছে। তো এই জিনিসটাই আশার আলো, কিন্তু জানি না পলিটিক্যাল মারপ্যাচে ফিলিস্তিনের এবং গাজার সাধারণ মানুষজনদের ভবিষ্যতে আসলে কি অপেক্ষা করছে। সো এই ছিল ভিডিও। অ্যাজ ইউজুয়াল সব সোর্সগুলাই নিচে দেওয়া থাকবে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।